Yes, sir. Okay. So we were covering the surface hardening of steel. So we actually covered a few very important methods of surface hardening. One is carburizing, nitriding, sanding, flame and induction hardening. So as well as we know up to now is that the first three uh, actually changes the composition, and the later two actually doesn't change the composition, but changes the outer core of the steel. So how far did we go? I think we have gone স্যার স্যার আমাদের মিড টার্মের সিলেবাস 293. 293 Yes, syllabus. sir. হ্যাঁ ইয়েস স্যার দুইটাই তো 293 সিলেবাস হবে হচ্ছে আয়রন অ্যান্ড কার্বন ডায়াগ্রাম, আর আরেকটা চ্যাপ্টার, চ্যাপ্টারটা ভুলে গেলাম কালকে ছিল। আচ্ছা, আমি এটা ফর্মালি লিখে পাঠিয়ে দিচ্ছি আজাদের কাছে, সেখান থেকে তোমরা জেনে নিও। ওকে, ক্লাস শেষ করে ওকে পাঠিয়ে দিচ্ছি। কালকে ঠিক করেছি কি কি কিসের উপর পরীক্ষা নেব। আর 243 এক্সামটা হবে হচ্ছে বিম ডিফ্লেকশনের উপর, এরিয়া মুভমেন্ট মেথড পর্যন্ত দুইটা মেথডের উপরে, সেটা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন এন্ড এরিয়া মুভমেন্ট মেথড। ওকে, সো কার্বোরাইজিং কি ছিল? কার্বোরাইজিং হচ্ছে লো কার্বন স্টিলের বাইরের সাইডে বা স্পেসিফিক কোনো এরিয়াতে যদি আমি আউট বাইরে থেকে এক্সট্রা কার্বন অ্যাড করি, দেন ইট উইল বি কল্ড অ্যাজ কার্বোরাইজিং। ওকে, so carburizing এর ক্ষেত্রে কি হচ্ছে, the structure of high carbon surface becomes martensitic as a low carbon thereby increasing the hardness, আর লো কার্বন ইনসাইড মানে ভিতরের পোর্শনটা সেটা ফেরাইট পারলাইটিক থাকে এবং এটা ডাকটাইল এন্ড টাফ থাকে। সো বাইরের যে পোর্শনটা আছে একটা গোল সিলিন্ড্রিক্যাল শেপ, আর একটা যদি বল ধরি, যদি একটা বলের মতো গোল একটা পোর্শন ধরি, তাহলে কি হচ্ছে বাইরের পুরো স্তরটা এটা হবে মার্টেনসাইটিক, আর আমরা যত ভিতরে দিকে যাব সাইড, ওখানে আমরা পাবো পারলাইট এন্ড পারলাইটিক। ওকে, সো কার্বোরাইজিং করারও কিছু মিডিয়া আর অ্যাটমসফিয়ার আছে, যেখানে কিভাবে কার্বোরাইজিংটা করে সেটার মধ্যে তিনটা টাইপ আছে। ওয়ান ইজ সলিড আর প্যাক কার্বোরাইজিং, সেকেন্ড ওয়ান ইজ liquid carburizing, and the third one is gas carburizing. প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে, in each of this carburizing media atomic carbon which diffuses into steel surface during the carburization, তার মানে হচ্ছে কার্বনের যে অ্যাটম সেটা হচ্ছে সারফেসের বাইরে, বাইরে যে সারফেস আছে সেই সারফেসে এটা ভিতরে ডিফিউজ হয়ে ঢুকে যায়। আর ডিফিউশনের যে ইয়েটা আমরা লটা পড়েছি সেটা হচ্ছে ফিক্স ল। ফিক্স ল হচ্ছে আমার কি বলবো, অ্যাটমস যেখানে বেশি থাকে, পরিমাণ বেশি, সেখান থেকে লোয়ার অ্যামাউন্টে দিকে ধীরে ধীরে যায় ইফ উই গিভ দেম দ্য টাইম। ওকে, সো টাইম দিলে বেশি কার্বন অ্যাটম থেকে কম কার্বন অ্যাটমের দিকে আমাদের এই কার্বন অ্যাটম গুলা ট্রাভেল করা শুরু করে। ওকে, আচ্ছা, সলিড আর প্যাক কার্বোরাইজিং কি হচ্ছে? ইটস এ মিক্সচার অফ চারকোল, কোক অ্যান্ড ব্যারিয়াম কার্বনেট। এটা আমরা পরে পুরো মেথডটাই দেখবো, একটা ফিগার আছে সেখানে দেখলে আমরা বুঝতে পারবো। লিকুইড কার্বোরাইজিং ইজ এ বাথ অফ মোল্টেন সায়ানাইড অ্যান্ড অ্যালকালাইন আর্থ সল্টস। সো তার মানে হচ্ছে যে একটা সলিউশন তৈরি করা হয়, এই সলিউশনের মধ্যে আমার যে সারফেসটাকে হার্ড করতে হবে সেই সারফেসটাকে ওখানে সাবমার্জ করে রাখা হয়।
ওকে, গ্যাস কার্বোরাইজিং কি? গ্যাস কার্বোরাইজিং হচ্ছে কার্বন মনোক্সাইড অ্যান্ড অর হাইড্রোকার্বন গ্যাসেস। সো গ্যাস কার্বোরাইজিংটা হচ্ছে এই গ্যাসিয়াস এরিয়াটার মধ্যে আমার যেই সারফেসটা করতে হবে সেখানে আমার এই গ্যাসিয়াস মিডিয়ামের মধ্যে এই জিনিসটা দিতে হবে। ওকে, সো প্রত্যেকটা মিডিয়ায় কি করছে? প্রত্যেকটা মিডিয়ায় অ্যাটমিক কার্বন প্রোভাইড করছে, যেটা আমার বাইরের সারফেসে ডিফিউজ হয়ে ভিতরে চলে যাচ্ছে। আর এই রেট অফ ডিফিউশনটা কিসের উপর ডিপেন্ড করে? রেট অফ ডিফিউশনটা ডিপেন্ড করে কার্বন পার্সেন্টেজ ইন অস্টেনাইট। ওকে, কি পরিমাণ যে অস্টেনাইটটা আমি তৈরি করছি, আমি তো একটা টেম্পারেচার দিচ্ছি, সেই অস্টেনাইটটা কি পরিমাণ কার্বন কন্টেন্ট করে সেটার উপরে, যে টেম্পারেচারে আমি দিচ্ছি হিট সেটার উপরে, এবং and the carbon concentration gradient, ওই তো ওইটা যেটা বলছিলাম যে কার্বন কনসেন্ট্রেশনটা কিভাবে আছে, দ্যাট মিন্স স্ট্রাকচারের মধ্যে কার্বনটা কিভাবে আছে সেটার উপরে। সো যেটা যে আগে একটা স্ট্রাকচারের প্রবলেম যেটা ছিল যে এফসিসি থেকে বিসিসি তে কনভার্ট হওয়ার আগে বিসিটি তৈরি হয়, তো এই টাইপের কার্বন যদি ট্র্যাপড কার্বন থাকে তখন কিন্তু এই বাইরের ডিফিউজড কার্বন গুলো ওই ট্র্যাপড কার্বনকে রিপ্লেস করে ঢুকতে পারে না। সো আমার যে ক্রিস্টাল স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা কিরকম আছে সেটার উপরেও খানিকটা আমার এই কার্বোরাইজিং রেটটা ডিপেন্ড করে। ওকে, under known operating conditions amount of carbon penetration with heating time can be predicted. সো যদি আমি কন্ডিশন গুলো জানি যে টেম্পারেচার কত, আমার কার্বন কন্টেন্ট কত, কতক্ষণ আমি রাখতে পারবো, সেটা করলে পরে আমি জানতে পারবো যে আমার যে কেসটা তৈরি হবে বাইরের সারফেস, দ্যাট মিন্স যে ডেপথ তৈরি হবে সে ডেপথটা কতটুকু হবে কার্বনের। ওকে, স্যার প্রশ্ন আসতেই পারে যে স্যার আমি তো একটা আলাদা সারফেসের উপরে আর একটা সারফেস তৈরি করছি কার্বন দিয়ে, তাহলে পরে এই কার্বনটা কতটুকু থিকনেসের সারফেস তৈরি হচ্ছে, তো সেটা আমি কখন জানতে পারবো? when I will know the condition, that means temperature, তারপরে কার্বন কতটুকু আছে এবং কত টাইম আমি রাখতেছি, সেটার উপরে আমার এই পেনিট্রেশন, দ্যাট মিন্স এই সারফেসের থিকনেসটা বের করা যাবে। তো কার্বোরাইজিং এর মধ্যে যে জিনিসটা আছে মোস্টলি ইউজ যেটা, সেটা হচ্ছে প্যাক কার্বোরাইজিং। প্যাক কার্বোরাইজিং এর মধ্যে কি হয়? প্যাক কার্বোরাইজিংটা হচ্ছে একটা অ্যাক্টিভেটেড কার্বনের একটা সোর্স। ওকে, সো ছবিটা কোথায়? I want to show you the picture first of all. প্যাক কার্বোরাইজিংটা কি? প্যাক কার্বোরাইজিংটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভেটেড কোল যেটা আছে সেই কোলের মধ্যে একটা কন্টেইনার, ওকে, একটা কন্টেইনারের মধ্যে অ্যাক্টিভেটেড চারকোল দেওয়া হয়। ওকে, তার মাঝখানে আমার এই পার্ট, মানে এইটাকে আমি এইখানে আমি কার্বোরাইজিং করতে চাচ্ছি, দিস ইজ মাই জব পিস। ওকে, কার্বোরাইজিংটা এইখানে হতে যাচ্ছে, তাহলে হচ্ছে কি অ্যাক্টিভেটেড চারকোলের চারপাশে আমার চারপাশে এটা দিয়ে মাঝখানে এটাকে প্লেস করা হয়, প্লেস করে এটাকে সিল করে দেওয়া হয়। ওকে, মানে কভার করে দেওয়া হয়, দেন ইট ইজ হিটেড আপ। হিট আপ করলে তখন এই হিটে এই সবগুলো হিট আপ হয়ে এখানে স্লোলি কার্বন অ্যাটম গুলো এটার বাইরে আস্তে 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 একটা লেয়ার তৈরি করতে থাকে। তো এইটারই ইয়েগুলো এখানে আছে, কথাগুলো এখানে লেখা আছে। তো কি বলছে? The part is surrounded by charcoal treated with activating chemical, then heated to austenitic temperature. So যে টেম্পারেচারটা আমরা রাইজ করবো সেটা আমার অস্টেনাইট টেম্পারেচার হওয়ার জন্য, তার মানে অ্যাটলিস্ট 723 ডিগ্রি সেলসিয়াস ক্রস করতে হবে। Then charcoal forms carbon dioxide gas which reacts with excess carbon in the charcoal
to form carbon monoxide. কার্বন মনোক্সাইড আবার ইয়ে করে কিসের সাথে, লো কার্বন স্টিলের সারফেসের সাথে to form atomic carbon. Then the atomic carbon diffuses into the surface and must be then quenched to get the hardness. So ব্যাপারটা কি হচ্ছে, চারকোল থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হচ্ছে, সেই কার্বন ডাই অক্সাইড গ্যাস আবার এক্সেস এক্সেস চারকোল থেকে ওটাকে আবার দিস কার্বন ডাই অক্সাইড ইজ কনভার্টেড ইন্টু কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডটা দেন যায় হচ্ছে আমার বাইরের সারফেসে যে লো কার্বন যে সারফেসটা থাকে সেটার সাথে রিয়াক্ট করে কার্বনটা ডিফিউজ হয়ে ভিতরে সারফেসে চলে যায়, অক্সিজেনটা বের হয়ে আসে। রিয়াকশনটা এভাবে শুধু হচ্ছে। শুধু স্যার শুধু সারফেসের কার্বন গুলোর সাথে রিঅ্যাকশন করবে? জি, ভিতরে তো যেতে পারবে না। তুমি তো মোল্টেন নিচ্ছ না, তোমার জব পিসটা কিন্তু মোল্টেন না, তোমার জব পিসটা হচ্ছে অলরেডি জব পিস আছে। সাপোজ তোমার গিয়ার আছে, গিয়ারের বাইরের যে পোর্শনটা আছে, যে সারফেসটা আছে, সেই সারফেসটাকে তুমি কার্বোরাইজিং করছো। তো তোমার তো ফার্স্টে সারফেস ভেদ করে তারপরে আস্তে আস্তে ভিতরে যাবে, তাই না? তুমি কি করছো, অ্যাটমসফিয়ারটাকে তুমি হিট আপ করছো, ঠিক আছে? জবটাকে সরাসরি হিট করছো না, তুমি কি করছো, আশপাশে যে চারকোল আছে সেই চারকোল গুলোকে অ্যাটমসফিয়ারকে তুমি হিট করে দিচ্ছ। হিট করে দেওয়ার পরে দেন এই কার্বনটা যে নিয়ে তোমার সারফেসে যে নিয়ে অ্যাড হচ্ছে। ওকে, সো বক্সটা কি, প্যাকিং ওয়ার্ক ইন 25 chromium and 20 nickel হিট রেজিস্টিং স্টিল বক্সেস। সো যে বক্সটা আসবে, যে বক্সটা বানানো আছে, সেই বক্সটা হচ্ছে ক্রোমিয়াম দিয়ে অথবা নিকেল দিয়ে উইথ 50 মিলিমিটার গ্যাপ উইথ কার্বোরাইজিং ম্যাটেরিয়াল, মাঝখানে গ্যাপ থাকতে হবে। তো হিটেড স্লোলি টু 852 925, ওই যে বলেছিলাম যে 723 অ্যাটলিস্ট ক্রস তো করতেই হবে। সো 850 থেকে 925 ডিগ্রি সেলসিয়াস and maintain 8 hours according to depth needed. ওকে, 8 ঘন্টা অ্যাটলিস্ট রাখতে হবে। সো প্রসেসটা কি হচ্ছে, চারকোল থেকে কার্বন বেরোয়, কার্বন ডাই অক্সাইড which actual অক্সিজেনের সাথে মিলে actually becomes কার্বন মনোক্সাইড। সারফেসে কি হচ্ছে, সারফেসে কার্বন ছেড়ে দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড এন্ড কার্বন চলে আসতেছে। এই এক্সট্রা কার্বনটা যে অ্যাড হচ্ছে আমার সারফেসের সাথে। ওকে, সো চারকোল উইথ ব্যারিয়াম কার্বনেট এজ এনার্জাইজার। তো ব্যারিয়াম কার্বনেট থেকে যে কার্বন ডাই অক্সাইড আসে, সেই কার্বন ডাই অক্সাইডটা অ্যাকচুয়ালি আমার ক্যাটালিস্ট হিসেবে কাজ করতেছে অনেকটা। ওকে, সো এই যে কার্বোরাইজিং মেথডটা এখানে দেখানো হচ্ছে, এটা খুবই সংক্ষেপে দেখানো হলো। ওকে, সো বইটা খুলে সেখান থেকে একটু ডিটেলসে এই জিনিসগুলো পড়ে নিও। সবকিছু তো স্লাইডে দেখানো যায় না, বই খুলতে হয় কিছু। সো বইটা খুলে এটার যে এটার সাথে অ্যাসোসিয়েটেড যে ইয়েগুলো আছে, যে কথাগুলো আছে, সেগুলো পড়ে নিও। পড়ে নিলে পরে ইন টোটাল একটা ধারণা চলে আসবে। ওকে, সো যখন কার্বোরাইজিং হচ্ছে তখন কি হচ্ছে, ডেপথের সাথে আমার টাইমের একটা ভ্যারিয়েশন এখানে দেখানো হয়েছে। এখানে হচ্ছে ইঞ্চিতে আর এখানে হচ্ছে মিলিমিটারে। সো টেম্পারেচার যদি আমার 1800 ডিগ্রি ফারেনহাইট 1650 1550 এভাবে দেওয়া আছে। তো যত বেশি টাইম দিব তত আমার অ্যাকচুয়ালি ডেপথ বাড়বে। ওকে, হায়ার টেম্পারেচার হলে ডেপথ বাড়বে, টাইম টাইম বাড়ালে এবং টেম্পারেচার বাড়লে ডেপথের পরিমাণ বাড়তে থাকে। ওকে, so if any question comes like this, prove that the depth of the case increases with the increase of time or increase of temperature when carburizing method is followed, তখন কিন্তু এই হয়ে গেলে হবে না। এই সকল যে সকল
গ্রাফ আছে, সে সকল গ্রাফ থেকে কি কি স্টেটমেন্ট তৈরি হতে পারে সেগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। প্রশ্ন কিন্তু এরকমও আসতে পারে, সরাসরি কিন্তু লিখে নাও দিতে পারি যে এই ডেপথের সাথে টাইমের যেই ইয়েটা আছে, রিলেশনটা আছে, সেটা শো করো। ওকে, সেটা না দিয়ে কিন্তু এভাবে লেখা যেতে পারে যে following statement, if show the following statement is true or false, give explanation, দেন তারপরে এরকম একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া হলো। বোঝা গেছে ব্যাপারটা? এটা শুধু এটার ক্ষেত্রে না, এটা কিন্তু ওই আমার আরং কারবার ডায়াগ্রামের ক্ষেত্রেও হতে পারে, আমার ওই সিসিটি ডায়াগ্রামের ক্ষেত্রেও হতে পারে। যত টাইপের ডায়াগ্রাম আছে সবগুলারই এই ইন্টার রিলেশন গুলো কিন্তু মনে রাখতে হবে, যে এটার সাথে এটার রিলেশন হয়, এটার সাথে এটার রিলেশন হয়, সো এটা বাড়াইলে এটা বাড়ে, এটা বাড়াইলে এটা কমে, এরকম। সো রিলেট করাটা অনেক বেশি নেসেসারি। ওই ডায়াগ্রাম এঁকে এঁকে ওই মুখস্থ করলে যেটা হবে, ওই ডায়াগ্রাম মুখস্থটাই হবে, কিন্তু ওই রিলেট করাটা শিখতে হবে সাথে। সো যেটা হচ্ছিল এই আগের যেটা গিয়েছিল ডিফিউশনটা, আমরা তখন একটা চিত্রে দেখিয়েছিলাম, এখানে যে বই থেকে এখানে নেওয়া হয়েছে। ইন্টারস্টিশিয়াল এবং সাবস্টিটিউশনাল, এই দুইটা কথা বলা হয়েছিল। ইন্টারস্টিশিয়াল গুলো কি কি? ইন্টারস্টিশিয়াল ডিফিউশনটা হচ্ছে বিভিন্ন গ্যাপে গ্যাপে যে নিয়ে ছোট অ্যাটম গুলো বসে যাচ্ছে। ওকে, বিভিন্ন গ্যাপে গ্যাপে যে এটা যখন ছোট ছোট ইয়েগুলো বসে যায় তখন এটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল। সো সলিউট অ্যাটমস এন্ড হোস্ট অ্যাটমস। ওকে, সরি, সলিউট অ্যাটমস এন্ড হোস্ট অ্যাটমস। তো হোস্টের মধ্যে এই কোনো ইয়ে এক্সচেঞ্জ হচ্ছে না, এখান থেকে কোনো কিছু বের হচ্ছে না, বাট এগুলো যে এই মাঝখানে মাঝখানে যে নিয়ে প্লেস হয়ে যাচ্ছে। আর সাবস্টিটিউশনাল কি? সাবস্টিটিউশনাল হচ্ছে যে এটাকে রিপ্লেস করছে, এটাকে সরিয়ে রিপ্লেস করছে, মানে ভ্যাকেন্সিতে থাকলে ভ্যাকেন্সি ভ্যাকেন্ট এরিয়াতে যাচ্ছে, অথবা এগুলোকে ডিসপ্লেস করে এগুলো যে বসে পড়তেছে, তো এটাকে বলা হয় সাবস্টিটিউশনাল। ওকে, এখানে কিছু ইয়ে দেওয়া হয়েছে। কার্বোরাইজিং এর ক্ষেত্রে সলিউট কি হয় আর হোস্ট কি হয়। কার্বোরাইজিং এর ক্ষেত্রে যেমন কার্বন যায়, লো কার্বন স্টিল হয় হোস্ট। নাইট্রেটিং এর ক্ষেত্রে বুঝাই যাচ্ছে নাইট্রোজেন ঢুকবে, স্টিল। কার্বোনাইট্রেটিং এর মধ্যে কার্বন এবং নাইট্রোজেন আসবে, সেটা লো কার্বন স্টিল হোস্ট হবে। বোরোনাইজিং এর ক্ষেত্রে বোরন যাবে, এটাও লো কার্বন স্টিল। এন্ড ক্রোমাইজিং তে ক্রোমিয়াম যাবে, এবং এটা লো এন্ড হাই স্টিল, হাই কার্বন স্টিল, দুটাতেই ক্রোমাইজিং করা যায়। সো এই যে এইভাবেই হচ্ছে যে আমার এই কি বলে ডিফিউশনের মাধ্যমে সারফেস হার্ডেনিং করা হচ্ছে। এখন বলেছিলাম যে যদি একটা বল কল্পনা করি, if I think of round ball, so the more I go towards the core, okay, more I go towards the core, then my surface, my hardness comes down. তো এখানে বলা হচ্ছে যে ডিস্টেন্স ফ্রম সারফেস, সো সারফেস থেকে আমি ডিস্টেন্স করা হয়েছে। সাপোজ এই সাইডের সারফেসটাকে হার্ডেন করা হয়েছে, এই সাইডেরটা করা হয়নি, তাহলে পরে কি হচ্ছে, যত সারফেসের কাছে থাকি তত আমার হার্ডনেস আস্তে আস্তে বাড়তে থাকে, এবং সারফেস থেকে যত দূরে যেতে থাকি আমি, আমার হার্ডনেসটা কমতে থাকে। So distance from surface increases, then my hardness starts to come down. Okay. তো এখানে এই যে বলা হয়েছে যে এই পোর্শনটা আছে টোটাল কেস ডেপথ, ইফেক্টিভ কেস ডেপথ, এটা হচ্ছে ওই যে পরিমাণ আমার ইয়ে থাকে, এটা টাইম টু টাইম ভ্যারি করে। এটা আমার যে ডেপথ যে পরিমাণ আছে সেই ডেপথ পরিমাণ এবং আমার যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা চেঞ্জ হয় আর কি। Okay.
সো কার্বোরাইজেশনের পরে কি হয় বিষয়টা, তাহলে হচ্ছে আমার ভিতরের দিকে থাকে, মানে মাঝের দিকে, কেন্দ্রের দিকে থাকে, সেন্টারের দিকে থাকে হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়াল, আর আউটসাইডের দিকে থাকে হচ্ছে আমার হার্ডেন্ড মেটাল। সো যার কারণে আমার কি হবে, টোটাল যে কেসটা আছে সেই কেসটা কি হবে, আমার হার্ডনেসটা বাইরের দিকে বেশি, ভেতরের দিকে কম। সো বাইরের দিকে বেশি মানে হচ্ছে আমার অস্টেনেট রিজিয়ন বেশি থাকবে, আর ভিতরের দিকে মানে হচ্ছে আমার অস্টেনেটের যেই কন্টিনিউয়াস নেটওয়ার্ক সেটা কম থাকবে। তো এই যে অস্টেনেটের কন্টিনিউয়াস নেটওয়ার্ক, সাদা পোর্শনটা দিয়ে অস্টেনেট পূরণ করি এবং কালো দিয়ে আমরা পারলাইট দেখাই। সো এখানে সাদা পোর্শনটা বেশি। সো দিস ইজ দ্য কেস। ওকে, কেসের বাইরের সাইড। আর এটা আস্তে আস্তে সাদা পোর্শন কমে যাচ্ছে, মানে হচ্ছে এটা হচ্ছে আমার ভিতরের দিকে চলে আসছে। ওকে, সো first hyperprotectorate, then ejector zone, then hyperprotector zone. Okay. সো কার্বোনাইজেশনের পরে কিন্তু বলা হয়েছিল আগেও যে আমাদের ওটার পরে একটা কি বলে হিট ট্রিটমেন্ট করতে হয়। হিট ট্রিটমেন্ট করলে প্রথম কথা হচ্ছে যে রেসিডিউয়াল স্ট্রেসটা বের হয়ে যাবে। সেকেন্ডলি হচ্ছে যে আমার কার্বনের যেই স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারগুলো পার্মানেন্ট হবে। Okay. So after the carbonization, the surface of the steel has about 0.8 to 1.2% carbon and becomes hardenable. And that means the capacity of forming fully martensitic structure, but not yet hardened. এই কারণে কি করা হয়, ওইটাকে পার্মানেন্ট করার জন্য এটাকে আবার হিট ট্রিটমেন্ট করা হয়। সো হার্ডেনিং হিট ট্রিটমেন্ট ইজ ডান আফটার কার্বনাইজেশন টু ট্রান্সফর্ম দ্য অস্টাইটিক স্ট্রাকচার অফ দ্য কেস ইনটু মার্টেনসাইটিক। সো আমার যে বাইরের যে সারফেসটা আছে সেই সারফেসটাকে এই সারফেস হার্ডেনিং করার পরে অস্টেনাইটিক হয়ে যায় এবং সেটাকে পার্মানেন্টলি মার্টেনসাইট হওয়ার জন্য এই জিনিসটা কোয়ালিফাই করে, বাট অ্যাকচুয়ালি মার্টেনসাইট হয় না। এই কারণে এটাকে আবার হিট ট্রিটমেন্ট করে সেটাকে মার্টেনসাইটে কনভার্ট করা হয় পার্মানেন্টলি, সো দ্যাট it can it can have the desired hardness. Okay. আর ফুল টাইমে আমার কোরে কোনো চেঞ্জ আসে না। সো ডিউরিং দ্য কার্বনাইজেশন দ্য কম্পোজিশন অফ কোর রিমেইনস দ্য সেম, দ্যাট দ্য কোর অফ দ্য স্টিল ইজ নট হার্ডেনেবল ডিউ টু লো কার্বন লেভেল। আমার কোরে তো কোনো চেঞ্জ আসে না। সো কোরের মধ্যে আমি ওটার মধ্যে ওইটাকে আসলে আমার কোনো কম্পোজিশন চেঞ্জ করার কোনো উপায় নেই। So during hardening, the austenitic structure of the core transforms into pearlite and ferrite pearlite। কারণ হচ্ছে ওই যে আমার হিট ট্রিটমেন্ট হয়, যেহেতু আমি হিট করছি, সো এখান থেকে আমার ট্র্যাপড কার্বন গুলো কিছুটা আরো বের হয়ে যায়। সো বের হয়ে গেলে পরে আমার কার্বন সংখ্যা যদি কমে যায় তখন সেটা আস্তে আস্তে কি হয়, ফেরাইট অথবা পার্লাইটের দিকে চলে আসে rather than remaining in austenite। কার্বোনাইজেশন শেষ। নাও লিকুইড বাথটা কি? লিকুইড বাথ হচ্ছে মিক্সচার অফ সল্টস, সোডিয়াম সায়ানাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম আর ব্যারিয়াম ক্লোরাইড, তিনটার একটা সলিউশন বানানো হয়, melted in pots to 870 to 950 ডিগ্রি সেলসিয়াস। 870 থেকে 950 ডিগ্রি সেলসিয়াস এটাকে হিট করা হয়। দেন যেই জবটার সারফেস হার্ডেন করতে হবে, সেই জবটা তখন সেই মোল্টেন সল্টের মধ্যে 5 থেকে 1 ঘন্টা পর্যন্ত এটা ডুবিয়ে রাখা হয়। দেন কি করতে হয়, দেন কোয়েঞ্চড হার্ড মিন্স টেম্পারেচারটা খুব কুইকলি ফল করাইতে হবে, টেম্পারেচারটা খুব তাড়াতাড়ি নামাই দিতে হবে। ওকে, কুলিং টাইমটা কম হবে। সো কোয়েঞ্চড হার্ড অ্যান্ড ক্লিন সারফেস। সো খুব তাড়াতাড়ি এটাকে পানিতে অথবা অন্য কোনো মিডিয়ামের মাধ্যমে এটাকে ঠান্ডা করতে হবে এবং সারফেস ক্লিন করতে হবে। দ্যাট মিন্স উপরে যদি কোনো ইয়ে থাকে একটু ঘষা দিয়ে নিয়ে এগুলোকে ফেলে দিতে হবে। ওকে, ফর শ্যালো 0.1 to 0.25 millimeter, for small parts।
সো 1.1 থেকে 0.25 মিলিমিটার যদি হয় আমার সারফেস হার্ড সারফেস করতে হয়, তখন এই লিকুইড বারটা করতে হয়, করা যাইতে পারে। গ্যাস কার্বোরাইজিং কি? গ্যাস কার্বোরাইজিং হচ্ছে ইন ব্যাচ টাইপ অর কন্টিনিউয়াস ফার্নেস। সো এটাও অনেক ইউজ হয়। এটা কি করতে হয়? আচ্ছা, এটা হচ্ছে মিথেন এন্ড প্রোপেনকে ফার্নেসে বার্ন করা হয়। ফার্নেসে বার্ন করার পরে ডাইলুটেড উইথ ক্যারিয়ার গ্যাস, যে কার্বন যেখানে আছে, কার্বন সম্বলিত মানে কার্বন কন্টেইন করে এরকম একটা গ্যাস, সেটাকে এই ফার্নেসের মধ্যে দেয়া হয়। ওকে, কার্বন কন্টেন্ট মেনটেন এন্ড ইকুইলিব্রিয়াম ইন সারফেস 28%। আচ্ছা, সো একটা ফার্নেসের মধ্যে মিথেন এন্ড প্রোপেন পার্টলি বার্ন করা হয় এবং সেটার সাথে মিক্স করে দেওয়া হয় যে কার্বন কন্টেইন করে সেরকম একটা গ্যাসকে। ওকে, সেটাকে বলা হয় কার্বন পটেনশিয়াল। দ্যাট মিনস আমার যে পরিমাণ কার্বন থাকলে এটা সারফেসে আমার যে পরিমাণ কার্বন দেওয়া দরকার, সেই পরিমাণ কার্বন ওই গ্যাসটা রিলিজ করতে পারবে সেরকম একটা গ্যাস সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে সেটাকে 900 থেকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট আপ করতে হবে। দেন আমার যে জবটা আছে সেই জবটা ওই ফার্নেসের মধ্যে প্লেস করতে হবে। প্লেস করলে দেন আমার বাইরের থেকে একটা সারফেসে কার্বনের একটা সারফেস ক্রিয়েট হবে এবং সেটার পরে আবার সেটাকে একটু হিট ট্রিটমেন্ট করে এটাকে একটু পার্মানেন্ট করতে হবে। সো আই থিঙ্ক আমাদের এই কার্বোরাইজিং যেই পার্টটা আছে সেই পার্টটা নিয়ে তেমন কোনো ডাউট থাকে নাই। এখন এই যা আছে এই স্লাইডে, দ্যাট ইজ ভেরি শর্ট, অনেক ছোট করে লেখা, অল্প করে লেখা। সো বই খুলতে হবে, বই দেখে এখানে এই পুরো ডিটেলসটা পড়তে হবে, কেননা পরীক্ষায় যখন আসবে তখন কিন্তু এই বুলেট ফর্মে লিখলে হবে না, তখন কিন্তু পুরো জিনিসটাই এক্সপ্লেইন করতে হবে। ওকে, এখানে যে লাইনগুলো আছে সেই লাইনগুলোর সাথে লাইনগুলো বুঝতে গেলে অ্যাসোসিয়েটেড আর 3-4টা লাইন হয়তো লিখতে হবে। সেটাকে ছোট করে লেখানো হয়েছে যাতে করে শর্টের মধ্যে জিনিসটা বুঝিয়ে দেওয়া যায়। সো ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে আমার যে স্টিলটা থাকবে সেই স্টিলটাকে আমি চারকোলের একটা প্যাকেজ বা একটা কন্টেইনারের মধ্যে বসিয়ে সেটাকে যদি আমি হিট করি, দেন একটা কোর তৈরি হয়। সেকেন্ডলি লিকুইডলি করা যায়। লিকুইড কি করতে হবে? লিকুইড নিয়ে সেটাকে হিট করে নিয়ে তার মধ্যে আমি জবটাকে সাবমার্জ করে রাখবো ফর 1 আওয়ার, অথবা যে রিকোয়ার্ড টাইম পিরিয়ড লাগে সেটা। তারপর সেটাকে খুব কুইকলি ঠান্ডা করে এবং বাইরের সারফেসটা ক্লিন করে দিলে দেন আমার ওই বাইরের একটা সারফেস, হার্ডেন্ড সারফেস পাওয়া যায়। গ্যাস কার্বোরাইজিং কি? ফার্নেসের মধ্যে কার্বন কন্টেন্ট আছে এরকম একটা গ্যাস ফ্লো করতে হবে এবং সেটা হিট করতে হবে। তারপর সেই জবটাকে ওখানে প্লেস করলে একটা টাইম পরে সেটাকে সরিয়ে নিয়ে আসলে আমি দেখতে পাবো যে আমার জবের বাইরের সাইডে একটা কার্বনের আস্তরণ অথবা সারফেস ক্রিয়েট হয়েছে, which needs to be heat treatment করার পরে এটাকে পার্মানেন্ট করতে হবে। ওকে, so there goes my carburizing. এরপর আসে নাইট্রেটিং। নাইট্রেটিং মিন্স, কথা শুনে বোঝা যাচ্ছে, নাম শুনে বোঝা যাচ্ছে নাইট্রেটিং মিন্স নাইট্রোজেন Trading means adding nitrogen to the surface কিভাবে হয়? হায়ার টেম্পারেচারে
হায়ার টেম্পারেচারে যেখানে আমার আয়রন নাইট্রেট কম্পাউন্ড তৈরি হয়, which is actually very hard means hardenability অনেক বেশি। সো নাইট্রেটিং টেম্পারেচারটা কত? 500 to 550। আর দেন আচ্ছা, এখানে তো এটা লিখেছে যে আচ্ছা 500 to 550, ওকে। আর নাইট্রেটিং করার পরে কোনো হিট ট্রিটমেন্টের প্রয়োজন হয় না, বিকজ দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভেরি হাই, কি বলবো, হাই হার্ডেনেবল সারফেস তৈরি হয়। ওটাকে অ্যাকচুয়ালি আবার হিট ট্রিটমেন্ট করে এটাকে পার্মানেন্ট করার প্রয়োজন পড়ে না। আচ্ছা, best results are obtained during nitrating if one or more nitride forming alloying elements are present in the steel. So that means আমার যে নাইট্রেটিং যেটা হয়, নাইট্রেটিংটা অ্যাকচুয়ালি লো কার্বন স্টিলের মধ্যে কার্বনের সাথে মিলে কার্বন নাইট্রেটিং এর মতো একটা জিনিস তৈরি করে। তো যদি আরো কোনো ইয়ে থাকে, আরো কোনো এলিমেন্ট আমার স্টিলে থেকে যায়, যেমন বলা হচ্ছে অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম আর মলিবডেনাম, তাহলে পরেও আমার এই নাইট্রোজেনের সাথে এগুলো এগুলোর নাইট্রেট তৈরি হয়ে আমার সারফেসটাকে আরো বেশি শক্ত বা হার্ডেন করে দিতে পারে। ওকে, সো বেসিক্যালি এই ইয়েতে যা আছে সেগুলো হচ্ছে আমার কার্বোরাইজিং এবং নাইট্রেটিং এর মধ্যে যে কম্পারিজনটা, সেই কথাগুলো এখানে লেখা আছে। সো নাইট্রেটিং এর টেম্পারেচার কার্বোরাইজিং টেম্পারেচার হচ্ছে কম। ওকে, সো দ্যাট মিনস যেহেতু 500 to 550, তার মানে এটা অস্টেনেটিক রিজিয়নে যাচ্ছেই না। ওকে, তারপরে এটার পরে নাইট্রেটিং এর পরে কোনো হিট ট্রিটমেন্ট করা লাগছে না। ওকে, আর এটার পরে কোয়েঞ্চিংও করা লাগছে না। সো নাইট্রেটিং মিনস অনলি নাইট্রেটিং, এটার সাথে আর অ্যাসোসিয়েটেড আর কোনো জিনিস লাগানো নাই। সো কিভাবে করে? মিক্সচার অফ অ্যামোনিয়া গ্যাস এন্ড ক্র্যাকড অ্যামোনিয়া, nitrating heating cycle can be very long depending on the case depth required. নাইট্রেটিং কেসের মধ্যে যদি দেখি, নাইট্রেটিং কেসের মধ্যে যত ইয়ে করা হয়, তাহলে পরে আমি দুইটা কেস বুঝতে পারবো যে এই যে হোয়াইট লেয়ারটা তৈরি হয়, সেই হোয়াইট লেয়ারটাই অ্যাকচুয়ালি সবকিছু ইয়ে করে দেয়, ডিস্টিংক্টলি দেখিয়ে দেয়। A white layer containing nitrate compounds of iron and other alloying elements. The thickness of this layer is 0.02 inch maximum. This layer is very brittle and must be removed before using the article. Underlying white layer precipitates alloying nitrogen. আচ্ছা আচ্ছা, সো এই যে হোয়াইট লেয়ারটা আছে, এই 500x, এই যে হোয়াইট লেয়ারটা, এটা 100x, তার মানে হচ্ছে 100 গুণ ইয়ে করা, জুম করা, এটা হচ্ছে 500 গুণ জুম করা। তো এই যে হোয়াইট লেয়ারটা আছে এইখানে, ওকে, এটাই এখানে আরেকটু জুম করলে দেখা যাচ্ছে। তো এই হোয়াইট লেয়ারটা হচ্ছে আমার নাইট্রেট যে কম্পাউন্ড থাকে, সেই কম্পাউন্ডটা তৈরি হয়েছে নাইট্রেটিং করার পরে, যে এই পুরো একটা হোয়াইট লেয়ার তৈরি হয়েছে। This layer is very brittle and must be removed before using the article. Oh no, sorry, এটা হচ্ছে আমার যে নাইট্রেটিং কম্পাউন্ডের সাথে, মানে নাইট্রেটিং করতে পারে এরকম এলিমেন্ট কন্টেইন করে, সেগুলোকে আগে রিমুভ করে নিতে হয়। ওকে, নাইট্রেটিং করার জন্য আমার যে সকল ইয়ের সাথে, যে সকল এলিমেন্টের সাথে আমার কেমিক্যালি মিক্স আপ হয়ে এখানে একটা অন্য এলিমেন্ট তৈরি করতে পারে, যেটা আমার হার্ডেনেবিলিটি বাড়াবে না, সেটাকে আগে আমার রিমুভ করে নিতে হবে। রিমুভ করে নিয়ে দেন I can actually do the nitrating. Okay, অ্যাডভান্টেজেস তো বলেছি। আচ্ছা, লিমিটেশনস। অ্যাডভান্টেজেস ওই আগের কথাগুলি থাকার কথা। রাইট, আচ্ছা, অ্যাডভান্টেজেস ইজি, এগুলো তোমরা দেখে নিও, লিমিটেশনস গুলো দেখি।
লিমিটেশনস গুলোর মধ্যে একটা তো আমরা আগে যেটা দেখলাম যে টাইম লাগে প্রচুর। সো প্রথম কথা হচ্ছে অনেক টাইম লাগবে, লং হিটিং সাইকেল, রাইট? লং হিটিং সাইকেল। আর একটা কি, corrosion resistance of steel is reduced considerably by nitriding if the white layer is removed. আচ্ছা, তার মানে হচ্ছে আমার নাইট্রেটিং করার পরে, আচ্ছা হোয়াইট লেয়ারটা অ্যাকচুয়ালি আমার মনে নাই, হোয়াইট লেয়ারটা কেন এত ভালো আসতেছে। Formation of brittle white layer. Necessity of using special alloying elements to obtain high hardness. ওই যে আমার নাইট্রোজেনের সাথে যে আবার অ্যালুমিনিয়াম এবং মলিবডেনাম ওইসবের যে একটা অ্যালোয়িং এলিমেন্ট থাকে, সেটা যে আছে সেটা আমার হাই হার্ডনেস অ্যাটেন্ড করায় দেয়। আর কস্ট অফ নাইট্রেটিং অ্যাটমসফিয়ার, অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম মিডিয়াম এই দুটো জিনিস বেশ কস্টলি। সো নাইট্রেটিং করতে গেলে কস্ট একটা বিশাল বিষয়। ওভারহিটিং রিমুভস হার্ডনেস কমপ্লিটলি। আচ্ছা, যদি নাইট্রেটিং করা কোনো সারফেসকে নির্দিষ্ট টেম্পারেচারের উপরে হিট করে ফেলা হয়, তাহলে পরে হার্ডনেসটা চলে যাওয়ার সম্ভাবনা আছে। সো দিস ইজ ইউর প্রসেস। এই প্রসেসের ডিটেলসটা একটু বই খুলে দেখে নিতে হবে। সো ফার্স্টে যে অ্যামোনিয়া গ্যাস, সেখান থেকে আমার এই হচ্ছে যে আমার কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে আমার এই ওয়ার্ক পিসটা থাকবে। সো দিস ইজ দ্য ওয়ার্ক পিস ওয়ার আই এম ট্রাইং টু give or create a surface over. Okay, so ammonia media এখান থেকে ভিতরে ঢুকছে, ঢুকে নিয়ে এই ফার্নেসটাকে হিট করছে, হিট করে এই ওয়ার্ক পিসের উপরে যত প্রকার কেমিক্যাল রিয়াকশন আছে সেগুলো করে নিয়ে আবার নাইট্রাইডিং ক্রিয়েট হচ্ছে। ওকে, রাইট, এই যে এটা। ওকে, সো কি হচ্ছে, এই যে হোয়াইট লেয়ার যেটা আছে, একটা দুটো ডিস্টিংক্ট ইয়ে থাকে, এই নাইট্রাইট থাকে এটা, আর এখানে হচ্ছে হোয়াইট লেয়ার, দেন দি আদার সারফেস। ওকে, সো হার্ডনেস নাইট্রেটিক কেসের মধ্যে এটা এরকম হয়। সো এই হোয়াইট লেয়ারের যে পোর্শনটা, দিস ইজ মাই পোর্শন, এই যে ভিডিও হোয়াইট লেয়ারটা এখানে আছে, এটা হার্ডনেস অনেক হাই। যত আমি বাম থেকে ডান দিকে আসছি সারফেসের ভিতরের দিকে, তত আমার হার্ডনেস কমছে। ওকে, কোরের দিকে আসছি আমি। তো সারফেস এটা হচ্ছে হাই, দেন হোয়াইট লেয়ার, দেন বাকি পোর্শন। তো এই কারণে আমার এই হোয়াইট লেয়ারটা যখন থাকবে, হোয়াইট লেয়ারটা যেহেতু ব্রিটল, সো এটাকে রিমুভ করাটা সোজা।
Okay. I guess I should wrap it up for today here. So last আর যা আছে এই চ্যাপ্টারটা আমরা শেষ করে ফেলবো, বেশি নাই। চ্যাপ্টার শেষ করে নিয়ে পরের চ্যাপ্টারটা শুরু করতে হবে। তো তোমাদের যে 293 যেটুকু আছে 293 সিলেবাস অনেকখানি শেষ, আর বোধহয় 2টা চ্যাপ্টার আছে, আর মাঝখানে একটা বাকি আছে। এই চ্যাপ্টার হয়ে গেলে, ওগুলো ছোট ছোট চ্যাপ্টার, ওগুলো হয়ে গেলে বাকি মাঝখানে চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারবো আমি। বাট তোমাদের 243টা এখন আমরা অনেক স্লো আগাচ্ছি। 243টা আমরা একটু ফাস্ট আগাবো আজকে থেকে। 243 শেষ করে কারণ হচ্ছে 243 বিম ডিফ্লেকশন শেষ করার পরে আরেকটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে কম্বাইন্ড স্ট্রেস। ওই কম্বাইন্ড স্ট্রেস শেষ না করা পর্যন্ত আসলে আমাদের সিলেবাসটা কমপ্লিট হবে না। সো আজকে এখানে শেষ করি। বাকি যা আছে আমরা আশা করি টাইমের মধ্যে